নমস্কার বন্ধুরা, পডকাস্ট ভল্টে আপনাদের স্বাগতম। এই চ্যানেলটির উদ্দেশ্য হল আপনাদেরকে আরও ভালো শ্রবণ অভিজ্ঞতা প্রদান করা, অডিও বুক ও তথ্যবহুল অডিও কন্টেন্ট এর মাধ্যমে। আপনার যদি বই পড়ার সময় না থাকে বা আপনি যদি চলার পথে থাকেন, তাহলে জ্ঞানের দরজা এখন এক ক্লিকেই খুলে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আপনার জন্য কি এনেছি তা জানতে পারবেন। আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও নিচে কমেন্ট করে জানান আপনি কোন ধরনের কন্টেন্ট আরও শুনতে চান। আপনার সহযোগিতার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। পডকাস্ট ভল্টে প্রতিটি শব্দ শুধুই আপনার জন্য। নমস্কার। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, ভারতের নিজস্ব এআই, ভারত জেন। হাতে কিছু রিসার্চ পেপার, প্রতিবেদন আছে, তো সেগুলোর ভিত্তিতেই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব আজ। হ্যাঁ, নমস্কার। আজকের লক্ষ্যটা হলো ভারত জেন কী জিনিস, ভারতের জন্য এটা কেন জরুরি, আর এর প্রভাবটা কোথায় পড়তে পারে সেটা একটু তলি দেখা। একদম। প্রথমে যেটা শুনছি, এটা নাকি জুন 2025-এ চালু হয়েছে, আর 22টা ভারতীয় ভাষায় কাজ করতে পারে। শুধু টেক্সট না, স্পিচ, ইমেজ সব। এটাই কি এর মাল্টিমোডাল দিকটা? হ্যাঁ, ঠিক তাই। টেক্সট, স্পিচ, ইমেজ এই তিনটে মোডালিটিতেই কাজ করার ক্ষমতাই এটাই মাল্টিমোডাল। আর এটা তৈরি হয়েছে ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেমস, NMACPS এর অধীনে। ও আচ্ছা। IIT বম্বে লিড করছে, তবে সাথে আরও বেশ কয়েকটা টপ ইনস্টিটিউট আছে। মূল লক্ষ্যটা কিন্তু শুধু একটা AI মডেল বানানো নয়। তাই? হ্যাঁ, লক্ষ্যটা হলো ভারতের এত বিশাল আর বৈচিত্র্যময় জনসংখ্যার কাছে, সবার কাছে এআইকে পৌঁছে দেওয়া। এই NMICPS মিশনটা আসলে আরও বড়, দেশের ডিজিটাল পরিকাঠামোকে মজবুত করার চেষ্টা। ভারত জেন তারই একটা অংশ আর কি। আচ্ছা, বুঝলাম। তো 22টা ভাষা, মাল্টিমডাল ক্ষমতা, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার মতে সবচেয়ে জরুরি বা ইউনিক দিক কোনটা? আমার মনে হয় এর আসল শক্তিটা হলো এর ভিত্তি। এটা যে ডেটা সেটের উপর তৈরি, সেটা পুরোপুরি ইন্ডিয়া সেন্ট্রিক। ইন্ডিয়া সেন্ট্রিক ডেটা সেট ধরুন, এটা শুধু ইংরেজি থেকে বাংলা বা হিন্দিতে অনুবাদ করে দিচ্ছে তা নয়। আমাদের দেশের নানা রকম স্থানীয় উৎসব আছে, প্রবাদ আছে, চাষবাসের আলাদা আলাদা পদ্ধতি, এই সবের যে একটা নিজস্ব কনটেক্সট বা প্রাসঙ্গিকতা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। একটা গ্লোবাল মডেল, ধরুন জিপিটি বা অন্য কিছু, সেগুলো হয়তো এর ভেতরের অর্থটা বা সূক্ষ্ম ব্যত্যাসটা ধরতে পারবে না। ভারত জেনের চেষ্টা হলো এই সাংস্কৃতিক বা প্রাসঙ্গিক ব্যাপারগুলো বোঝা। এটাই হলো সত্যিকারের স্থানীয়করণ বা লোকালাইজেশন। এই লোকালাইজেশনের আইডিয়াটা তো তাহলে আরও জোরদার হচ্ছে এদের ওপেন সোর্স অ্যাপ্রোচের জন্য, তাই না? যে কেউ এটা নিয়ে কাজ করতে পারবে, স্টার্টআপগুলো। একদম। মডেল, ডেটাসেট, টুলস এগুলো সব ওপেন রাখা হচ্ছে। রিসার্চার, স্টার্টআপ, ছাত্রছাত্রী সবাই ব্যবহার করতে পারবে। এতে তো ইনোভেশন বাড়বে, নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি হবে। আর এর সাথে এটাও জরুরি যে এটা ভারতের নিজস্ব নীতি। ধরুন, ডেটা সুরক্ষা আইন বা আমাদের সাংবিধানিক মূল্যবোধ, এগুলোর উপর ভিত্তি করে তৈরি করার চেষ্টা হচ্ছে একটা, যাকে বলে দায়িত্বশীল এআই আর কি। এর প্রভাবটা যদি একটু সহজ করে ভাবি, যেমন ধরুন একজন কৃষক হয়তো অতটা পড়াশোনা জানেন না, তিনি তার নিজের আঞ্চলিক ভাষায় ভয়েস কমান্ড দিয়ে ফসলের রোগ বা পোকা নিয়ে জানতে চাইলেন, আর উত্তর পেলেন। এরকম কি সম্ভব? হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই এর আসল সম্ভাবনা। এটাই তো ভাষাগত অন্তর্ভুক্তি, ল্যাঙ্গুয়েজ ইনক্লুশন, ডিজিটাল ডিভাইড কমানোর একটা রাস্তা। শুধু কৃষি কেন, সরকারি পরিষেবাতেও তো কাজে লাগতে পারে। অবশ্যই। ভাবুন তো, CPG-RMS এর মতো সরকারি পোর্টালে যদি সাধারণ মানুষ নিজের মাতৃভাষায় নিজের মতো করে অভিযোগ জানাতে পারেন, তাহলে কমিউনিকেশনটা কত সহজ হয়ে যায়। সুশাসন বা গুড গভর্নেন্সের জন্য এটা খুব জরুরি। স্বাস্থ্য বা শিক্ষাতেও তো এর বিশাল ভূমিকা থাকতে পারে। স্থানীয় ভাষায় টেলিমেডিসিন, বা ধরুন গ্রামের ছেলেমেয়েরা নিজের ভাষায় আরও ভালো মানের এডুকেশন কন্টেন্ট পেল। হ্যাঁ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এই ক্ষেত্রগুলোতে তো বটেই। আরও বড় করে দেখলে এটা আসলে আত্মনির্ভর ভারতের যে লক্ষ্য, সেদিকে একটা বড় পদক্ষেপ। বিদেশি এআই টেকনোলজির ওপর নির্ভরতা কমানো। ঠিক।
নির্ভরতা কমানো আর আমাদের দেশের ডেটা দেশেই রাখা, যেটাকে ডেটা সভরেনিটি বলে, সেটাও তো নিশ্চিত হয়। তাই এটা শুধু একটা টেকনোলজি নয়, এটা একটা স্ট্র্যাটেজিক মুভও বটে। কিন্তু সবকিছুই কি এত সহজ? চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে। আপনি যেমন ডেটা সেটের কথা বলছিলেন, অনেক ভারতীয় ভাষার তো ডিজিটাল ডেটাই খুব কম। অবশ্যই চ্যালেঞ্জ তো আছেই, আর এটাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা। অনেক ভাষার জন্য ভালো মানের যথেষ্ট পরিমাণে ডিজিটাল ডেটা পাওয়াটা সত্যিই কঠিন। হুম। শুধু তাই নয়, এ প্রযুক্তিটা তৈরি হবার পর সেটাকে দেশের সব মানুষের কাছে পৌঁছে দেয়া, মানে এর সুবিধা যাতে সবাই পায়, সেটাও তো দেখতে হবে। এমন যেন না হয় যে ডিজিটাল ডিভাইড আরও বেড়ে গেল। রাইট। নৈতিক দিকগুলোও আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, আর অবশ্যই গ্লোবালি এআই যেভাবে এগোচ্ছে তার সাথে পাল্লা দিয়ে চলা। আর একটা বাস্তব সমস্যা হলো বাজেট। বাজেট সেটা কেমন? এর জন্য বরাদ্দ প্রায় 235 কোটি টাকা। শুনতে অনেক লাগলেও গুগল, মাইক্রোসফট বা ওপেন এআই যে পরিমাণ অর্থ বিনিয়োগ করে তার তুলনায় এটা কিছুই না। তো এই সীমিত ক্ষমতার মধ্যে সেরাটা করে দেখানো, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তাহলে মানে আলোচনাটা গুটিয়ে আনলে যেটা দাঁড়ায়, ভারত যে নিঃসন্দেহে একটা বিরাট সম্ভাবনাময় উদ্যোগ, ভারতকে এআই এর দুনিয়ায় নিজস্ব একটা জায়গা করে নেওয়ার সুযোগ দিচ্ছে। কিন্তু পথটা বেশ কঠিন, অনেক বাস্তব সমস্যা আছে। একদম তাই। একদিকে বিরাট স্বপ্ন, মানে প্রযুক্তিগত আত্মনির্ভরতা, ভাষাগত অন্তর্ভুক্তি, অন্যদিকে ডেটার অভাব, পরিকাঠামোর চ্যালেঞ্জ, সীমিত বাজেট। এই দুটো দিক ব্যালেন্স করেই এগোতে হবে। আচ্ছা, আজকের মতো আলোচনা শেষ করার আগে একটা অন্যরকম প্রশ্ন বা ভাবনা মাথায় আসছে। ধরুন এই টেকনোলজির দিকটা বাদ দিলাম, এই যে স্থানীয় ভাষার এআই যখন আরও বেশি করে মানুষের হাতে আসবে, এটা কি ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের যে নিজস্ব পরিচিতি বা সাংস্কৃতিক ভাব প্রকাশ, সেটাকে কোনো নতুন দিকে নিয়ে যেতে পারে বা কোনোভাবে প্রভাবিত করতে পারে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই ভাবা দরকার। প্রযুক্তির প্রভাব তো শুধু কাজের সুবিধার মধ্যে আটকে থাকে না, সংস্কৃতির ওপরেও পড়ে। ঠিক। এটা না হয় আমাদের শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক হয়ে থাকলো।